সান্দ্রতা ও পৃষ্ঠটান পার্ট 4। আগের ভিডিওতে আমরা পৃষ্ঠটান সংক্রান্ত যাবতীয় আলোচনা করেছিলাম। পৃষ্ঠটান কি, তার একক, তার মাত্রা, কোন কোন বিষয়ের উপর পৃষ্ঠটান নির্ভর করে, পৃষ্ঠটানের সঙ্গে পৃষ্ঠশক্তির সম্পর্ক, আরও কিছু ছোট ছোট বাস্তব ঘটনা যেগুলো পৃষ্ঠটানের উপর নির্ভর করে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে মূলত আমরা পৃষ্ঠটান সম্পর্কে কিছু নিউমেরিক্যালস করব, এছাড়াও কিছুটা থিওরি আছে, সেই পার্টটা করে নেব। তো পৃষ্ঠটান সম্পর্কে যদি নিউমেরিক্যালস করতে হয় তাহলে তোমাকে একটা ফর্মুলাই খালি মনে রাখতে হবে, সেটা হচ্ছে পৃষ্ঠ শক্তি, সারফেস এনার্জি ইকুয়াল টু পৃষ্ঠটান ইন্টু ক্ষেত্রফল বৃদ্ধি, অর্থাৎ সারফেস এনার্জি ইকুয়াল টু সারফেস টেনশন ইন্টু ইনক্রিজ ইন এরিয়া। অর্থাৎ একটা পৃষ্ঠটানের জন্য যদি একটা বাবল এক্সপ্যান্ড করে তাহলে সেক্ষেত্রে তার এরিয়াটা বাড়বে। তাকে যদি কিসের বাবল, ওয়াটার বাবল নাকি সোপ বাবল, তার পৃষ্ঠটান দিয়ে গুণ করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা আমাকে কি দেবে, দ্যাট উইল গিভ আস দ্য সারফেস এনার্জি। এবং তুমি জানো যে শক্তি মানেই সেটা কিছু পরিমাণ কার্য নির্দেশ করে। তাহলে সেক্ষেত্রে তোমাকে মোস্ট অফ কেসেস যে নিউমেরিক্যালগুলো থাকে যে কার্য নির্ণয় করতে দেয়, এতটা একটা বাবল তৈরি করলাম কতটা কার্য করতে হলো, বা একটা বাবলের রেডিয়াস এত সেন্টিমিটার থেকে এত সেন্টিমিটার করলাম কত কার্য করতে হলো। তোমাকে মনে রাখতে হবে কার্য মানেই হচ্ছে পৃষ্ঠ শক্তি, আর পৃষ্ঠ শক্তি পাবো থেকে পৃষ্ঠটান ইনটু ক্ষেত্রফল বৃদ্ধি। এবার পৃষ্ঠটানটা তোমার নিউমেরিক্যালে দেওয়াই থাকবে কারণ এটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। তাহলে তোমাকে মেইনলি বের করতে হচ্ছে এরিয়া, ইনক্রিজ ইন এরিয়া। তার মানে এরিয়াটা কতটা বাড়ছে তার উপর নির্ভর করে তোমাকে অঙ্ক করতে হবে। ঠিক আছে, যেমন মনে করো প্রথমে একটা অঙ্ক দিয়েছে, দেখো বলছি আমি, বলছে তোমার কাছে একটা সোপ বাবল আছে, তোমার কাছে একটা সোপ বাবল আছে, তার রেডিয়াস 1 সেন্টিমিটার থেকে 3 সেন্টিমিটার করা হলো। মানে তোমার কাছে একটা ছোট্ট সোপ বাবল আছে যার রেডিয়াস 1 সেন্টিমিটার, তুমি তাকে 3 সেন্টিমিটার করবে। তার মানে তোমাকে দেওয়া আছে r1 সমান 1 সেন্টিমিটার আর r2 ইকুয়াল টু 3 সেন্টিমিটার। বলছে এই যে আমি 1 সেন্টিমিটার থেকে 3 সেন্টিমিটার করলাম তাতে আমাকে কত ওয়ার্ক ডান করতে হলো। ফাইন্ড দ্য ওয়ার্ক ডান টু ইনক্রিজ দ্য radius from 1 centimeter to 3 centimeter provided it is a soap bubble। না তোমার দেওয়া আছে the surface tension, এটা দেওয়া আছে 26 ডাইন পার সেন্টিমিটার। দেখো সবকিছুই দেওয়া আছে, তাহলে কি করতে হবে, পৃষ্ঠটান, পৃষ্ঠটান দেখো দেওয়া আছে, এখানে বলেছে ইনক্রিজ ইন এরিয়া। এবার ইনক্রিজ ইন এরিয়া বলে রাখি, তোমাকে যখনই বাবল দেবে, সোপ বাবল হোক ওয়াটার বাবল হোক যা কিছু দেখ না কেন, বাবল আমরা দেখতে লাগছে সার্কুলার, কিন্তু সবসময় মনে রাখবে ইট ইজ ইন জেনারেল ইন দ্য ফর্ম অফ এ স্ফিয়ার, গোলক। যখন 1 সেন্টিমিটার ছিল তখন সেটা 1 সেন্টিমিটারের গোলক ছিল, যখন 3 সেন্টিমিটার সেটা 3 সেন্টিমিটারের গোলক হলো। ঠিক আছে, সার্কেলের মতো দেখতে লাগবে কিন্তু অ্যাকচুয়ালি ওটা একটা 3 ডাইমেনশনাল শেপ, যখন করব তখন স্ফিয়ার হয়ে যাবে। তাহলে সেখানে তোমাকে প্রথমে বের করতে হবে কতটা ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে। আর একটা ব্যাপার এখানে মনে রাখবে, তোমার এখানে সোপ বাবল বলা আছে, সাবানের বুদবুদ, তোমাকে বলে দেওয়া আছে এটা হচ্ছে সোপ বাবল। আগের দিনও আলোচনার সময় বলেছিলাম যদি সোপ বাবল হয় তাহলে সেক্ষেত্রে যে সারফেস টেনশন হবে সেই সারফেস টেনশনের ফ্যাক্টরটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, ওয়াটার বাবল বললে কিন্তু সেরকম হবে না, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস সব বাবল দিয়েই প্রবলেম থাকবে, সুতরাং তোমাকে মোস্ট অফ দ্য প্রবলেমে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কারণ তুমি মনে রাখবে যে সাবান বুদবুদে সবসময় দুটো পৃষ্ঠতল যখন সৃষ্টি হয় দুটো পৃষ্ঠতল নিয়ে সৃষ্টি হয়। কিভাবে, কেন, কোথায় অত তোমার বোঝানো যাবে না, দেখে বুঝতে পারবে না, কিন্তু তুমি মনে রাখবে যে সব বাবলের সবসময় দুটো পৃষ্ঠতল থাকে, সেই জন্য আমরা সবসময় 2 দিয়ে মাল্টিপ্লাই করে থাকি। তাহলে এখানে যদি আমি বলি যে ইনক্রিজ ইন এরিয়া, ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে এখানে কত ক্ষেত্রফল হবে? আচ্ছা, স্ফিয়ারের ক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কয়ার, নট পাই আর স্কয়ার। যদি সার্কুলার হতো তাহলে পাই আর স্কয়ার হতো, যেহেতু স্ফিয়ার বলেছে তাহলে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে 4 পাই আর স্কয়ার। তাহলে এখানে তোমার ইনক্রিজ ইন এরিয়া, সেটাকে যদি আমি এইভাবে লিখি যে 4 পাই ইনটু 3 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, আশা করছি বুঝতে না পারার কিছু নেই। প্রথম এরিয়া হচ্ছে 4 পাই ইনটু 1 স্কয়ার, লাস্ট এরিয়া হচ্ছে 4 পাই ইনটু 3 স্কয়ার, তাহলে ইনক্রিজ কত হচ্ছে, বিয়োগ করে দিলাম 4 পাই ইনটু 3 স্কয়ার মাইনাস 4 পাই ইনটু 1 স্কয়ার, তাহলে এটা কত পড়ে থাকছে 9 মাইনাস 1 মানে 8, তাহলে এটা পড়ে থাকছে 32 পাই সেন্টিমিটার স্কয়ার। বুঝছেন?
তাহলে এবার তোমাকে করতে হবে যেটা যে কার্য, তাহলে আমি বলতে পারি ওয়ার্ক ডান মানে পৃষ্ঠতল বৃদ্ধি, সেটাই হয়ে যাচ্ছে পৃষ্ঠ টান মানে 26 ইনটু 2, তাকে ইনক্রিজ ইন এরিয়া তার মানে 32 পাই। অবভিয়াসলি এটা আর ইউনিটে হবে। দেখো প্রবলেমটা খুবই সহজ প্রবলেম, জাস্ট তোমাকে আইডিয়াটা থাকতে হবে কি করতে হবে। ঠিক আছে, দুটো আইডিয়া, একটা হচ্ছে 26 কে 2 দিয়ে গুণ করতে হবে যে সব বাবল হয়, আর তোমাকে ইনক্রিজ ইন এরিয়া বের করতে হবে। এবং ইনক্রিজ ইন এরিয়ার ক্ষেত্রে আমি এরিয়াটা ধরে নেব 4 পাই আর স্কয়ার। এবার কতটা বৃদ্ধি হয়েছে, অনেক সময় এরকম প্রশ্ন দেয় যে একটা সব বাবল 3 সেন্টিমিটারের সব বাবল ফোলাতে কত সময় লাগবে, মানে 0 থেকে 3, তাহলে বুঝতেই পারছো চেঞ্জ ইন এরিয়া হবে 4 পাই ইনটু 3 স্কয়ার মাইনাস 0 স্কয়ার। তাহলে সেক্ষেত্রে সেই অনুসারে আমি অঙ্ক করব। ঠিক আছে, বেশ। এবার দেখো এই ধরনের একটা থাকে যে 1 মিলিমিটার ব্যাসার্ধের একটা জল বিন্দু আছে, সেটাকে 10 লক্ষ বিন্দুতে ভাগ করা। এই ধরনের প্রবলেম খুব থাকে যে তোমার কাছে একটা ছোট ড্রপ আছে, ছোট একটা ড্রপ আছে, সেই ছোট ড্রপটা ভেঙে 10 লক্ষ মানে এরকম ছোট্ট 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 10 লক্ষ ভাগে ভেঙে গেল। কিভাবে ভেঙে গেল, কেন ভেঙে গেল আমার জানার দরকার নেই। আমি একটা জিনিস আমার দেওয়া আছে যে একটা বড় ড্রপ আছে, সেই বড় ড্রপটা একদম ছোট্ট ছোট্ট ভাবে 10 লক্ষ ভাগে ভেঙে গেল। বেশ, এবার বলছে নতুন পৃষ্ঠতল সৃষ্টিতে কি পরিমাণ কার্য করতে হবে, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান ডিউরিং দ্য প্রসেস। বোঝা গেল নিশ্চয়ই। একটা বড় সোপ বাবল ছিল, সাপোজ বড়টার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, দেওয়া আছে 1 মিলিমিটার, ওটা পরে বসাচ্ছি। আর এটা প্রত্যেকটা ছোট ছোট বাবলের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। আমি প্রথমে এটা ধরে নিলাম। কি বলেছে আরেকবার বলে দিচ্ছি, ওই বড় বাবলটা ভেঙে 10 লক্ষ 1 লক্ষ মানে 10 টু দি পাওয়ার 10 এর পর একের পর 5টা শূন্য, তাহলে 10 টু দি পাওয়ার 5, 10 লক্ষ মানে 10 টু দি পাওয়ার 6, তাহলে 10 টু দি পাওয়ার 6 বাবল তৈরি হয়েছে। বলছে এই প্রসেসে কত ওয়ার্ক ডান করতে হচ্ছে, প্রোভাইডেড তোমাকে সারফেস টেনশনটা দিয়ে দেওয়া আছে। সারফেস টেনশনটা বলেছে T ইকুয়াল টু 72 ডাইন পার সেন্টিমিটার। আগের অঙ্কের সঙ্গে মিল খুঁজবে না, যে আগের অঙ্কে স্যার 30 না 25 ছিল, এখানে হঠাৎ করে 72 কি করে হয়ে গেল। সারফেস টেনশন টেম্পারেচারের উপর ভীষণভাবে নির্ভর করে, সুতরাং কত টেম্পারেচার নিয়েছো, কি শর্তে নিয়েছো, তার আবহাওয়া কেমন ছিল, তার উপর নির্ভর করে সারফেস টেনশনের মান চেঞ্জ হতে পারে। সুতরাং ওটা নিয়ে ভেবে লাভ নেই। বেশ, তাহলে আবার কিন্তু তোমাকে ওই একই ফর্মুলা করতে হবে, কি যে কৃতকার্য সমান হচ্ছে পৃষ্ঠ টান ইনটু ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে পৃষ্ঠ টান তো তোমার দেওয়াই আছে, তাহলে তোমার একমাত্র কাজ হচ্ছে এখানে কতটা ক্ষেত্রফল বাড়ছে সেটা নির্ণয় করা। ঠিক আছে, কতটা ক্ষেত্রফল বাড়ছে সেটা তোমার নির্ণয় করা। আয়তন অপরিবর্তিত থাকতে পারে, কিন্তু একটা বাবল থেকে যখন 10 লক্ষ বাবল হবে, একটা বাবল যখন ভেঙে অনেকগুলো বাবল হয়ে যাবে, সবসময় মনে রাখবে দেয়ার ইজ সাম ইনক্রিজ ইন এরিয়া, এরিয়াটা কিন্তু বেড়ে যাবে। কতটা বাড়বে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে কতটা বাড়বে তুমি এমনি ভাবো যে ইনক্রিজ ইন এরিয়া, আমি যদি সেটাকে এ বলি, তাহলে এক একটা ছোট বাবলের এরিয়া কত, 4 পাই আর স্কয়ার। 10 লক্ষ আছে, তাহলে 10 টু দি পাওয়ার 6 ইনটু 4 পাই আর স্কয়ার, এটা হচ্ছে ফাইনাল এরিয়া। আর ইনিশিয়াল এরিয়া কত হবে, ইনিশিয়াল এরিয়া হবে 4 পাই আর স্কয়ার। তাহলে ইনক্রিজ ইন এরিয়া কত হবে, 10 লক্ষ বাবলের এরিয়া মাইনাস একটা বাবলের এরিয়া। বাস এইটা তোমাকে করতে হবে। আর এখানে বুঝতেই পারছো স্মল আর আর ক্যাপিটাল আর এর মধ্যে একটা কোরিলেশন লাগবে, তা নাহলে আমি করতে পারবো না, কারণ ক্যাপিটাল আর দেওয়া আছে, স্মল আর দেওয়া নেই। তাহলে আমার স্মল আরটাও লাগবে। তাহলে যেমন করে হোক আমার দুটোর মধ্যে একটা কোরিলেশন দরকার। তো সেই কোরিলেশনটাই আগে করছি। প্রথমে আমি ধরে নিয়েছি যে বড় বাবলটার রেডিয়াস ক্যাপিটাল আর, আর প্রতিটা স্মল বাবলের রেডিয়াস স্মল আর। ইনক্রিজ ইন এরিয়া সেটাও আমি বললাম, কিন্তু যেটা আমি লিখতে পারি দেয়ার উইল বি সাম মাস কনজারভেশন, মানে মাসের কিন্তু কোনো রকম একটা বাবল ভেঙে অনেকগুলো বাবল হওয়াতে মাসের কিন্তু কোনো চেঞ্জ হবে না। আর যেহেতু সেম ম্যাটেরিয়াল সব বাবল থেকে সব বাবলই তৈরি হবে, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি ভলিউম মাস্ট বি কনজার্ভ এই প্রসেসে। তাহলে ভলিউম যদি কনজার্ভ হয়, বড় বাবলটার ভলিউম ছিল 4/3 পাই আর কিউব, আর ছোট বাবলটার ভলিউম ছিল 4/3 পাই আর কিউব। এবার কতগুলো ছোট বাবল হয়েছিল, 10 লক্ষ, তাহলে 10 টু দি পাওয়ার 6 ইনটু 4/3 পাই আর কিউব মাস্ট বি ইকুয়াল টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। এই লাইনটা তুমি সবসময় মনে রাখবে। কি করলাম দেখো, এখানে আমি করেছি কি আয়তনের সংরক্ষণ সূত্র করেছি, আয়তন
ধারণা থেকে আমি এটা লিখেছি। এবং যখনই এই ধরনের অঙ্ক আসবে, মানে একটা বাবল থেকে 10টা বাবল বা 10টা বাবল থেকে মিলে একটা বাবল তৈরি হলো, এই ধরনের প্রবলেম থাকলে তোমার এই লাইনটা প্রথমেই চলে আসবে। এবং এটা কিন্তু ক্লাস 12এও আসবে। ক্লাস 12 এর বিভিন্ন ক্ষেত্রে এই কনসেপশনটা আসবে। তাহলে কি করেছি, আয়তন সংরক্ষণ। এটা প্রথমে বড় বাবল ছিল, বড় বাবলটার আয়তন কত, 4 পাই আর কিউব। ছোট বাবল হয়েছে অনেকগুলো, এক একটা ছোট বাবলের হচ্ছে 4 পাই আর কিউব। কতগুলো হয়েছে, 10 লক্ষ, 10 লক্ষ দিয়ে গুণ করে দিলাম। তাহলে প্রথমেই যেটা করতে পারি, 4 পাই বাদ দিয়ে দাও, তাহলে তোমার পড়ে থাকছে, এটা হয়ে যাচ্ছে 10⁶ ইন্টু আর কিউব। তাহলে এটা পড়ে থাকছে r ইকুয়াল টু 10r, ইকুয়েশন নাম্বার 1 অনেকটা সহজ হয়ে গেল। r ইকুয়াল টু 10r, অথবা তোমার অ্যাকচুয়ালি স্মল আরটা লাগবে, ক্যাপিটাল আরটা দেওয়া আছে, তাহলে আমি স্মল আরটা বের করে নিতে পারবো, আমার এমন কিছু কঠিন ব্যাপার নয়, তাই না? স্মল আর ইন্টু 10⁻, আচ্ছা 10 কিউব করেছি, 10 স্কয়ার হবে বোধহয়, এটা 10 স্কয়ার হবে। তাহলে আমি বলতে পারি স্মল আর ইকুয়াল টু 10⁻² ইন্টু ক্যাপিটাল আর, এটাই থাক, ঠিক আছে? তাহলে স্মল আর এর মান আমি পেয়ে গেলাম, বুঝলে? বেশ, এবার যেটা করতে হবে, ইনক্রিজ ইন এরিয়া। তাহলে ইনক্রিজ ইন এরিয়া এই ফর্মুলায় চলে এলাম, এখান থেকে আমি 4 পাই কমন নিয়ে নিলাম, 4 পাই কমন নিয়ে পড়ে থাকছে 10⁶ ইন্টু স্মল আর স্কয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে 10⁻⁻⁻4 ইন্টু আর স্কয়ার, আর এটা হয়ে যাচ্ছে আর স্কয়ার। দেখো ঠিক আছে কিনা? তাহলে এটা পড়ে থাকছে 100 নাকি, 4 পাই এই দুটো মিলে হচ্ছে 100, 10⁻², তাহলে এখানে r স্কয়ার করে দিলাম, কমন নিয়ে নিলাম, তাহলে 100 - 1 মানে 99। তাহলে ইনক্রিজ ইন এরিয়া হয়ে গেল 99 ইনটু 4 পাই r স্কয়ার। তাহলে কৃতকার্য কত হবে? কৃতকার্য আমি যদি w বলি, তাহলে এটা হয়ে যাচ্ছে t ইনটু ইনক্রিজ ইন এরিয়া। t হয়ে যাচ্ছে 72, এটা হয়ে যাচ্ছে 99 ইনটু 4 পাই r স্কয়ার। ক্যাপিটাল আরটা বোধহয় দেওয়া আছে 1 মিলিমিটার, তাহলে 72 ইনটু 99 ইনটু 4 পাই, আর এটা হয়ে যাচ্ছে 0.1, 1 মিলিমিটার মানে হচ্ছে 0.1 সেন্টিমিটার স্কয়ার। এবং অবভিয়াসলি এটা আসবে r এককে। এবার তুমি মান বসিয়ে দেবে, মান বসালে আমি ওটা r এককে কতটা ক্ষেত্রফল হবে সেটা আমি পেয়ে যাব, ঠিক আছে? বেশ, এই হচ্ছে তোমার অঙ্ক। তোমার ওই দুটো স্টেপ তোমাকে বারবার মনে রাখতে হবে। প্রথম হচ্ছে ফর্মুলা, যে ওয়ার্ক ডান বা ইনক্রিজ ইন সারফেস এনার্জি, সেটা হয়ে যাচ্ছে সারফেস টেনশন ইনটু ইনক্রিজ ইন এরিয়া। অর্থাৎ পৃষ্ঠটানকে যদি আমি ক্ষেত্রফল বৃদ্ধি দিয়ে গুণ করি, তাহলেই আমি কৃতকার্য পাবো। আর এই ধরনের বাবল মিক্স করে অনেকগুলো বাবল তৈরি হওয়া, বা একটা বাবল ভেঙে গিয়ে অনেকগুলো বাবল তৈরি হওয়া, এই সমস্ত ক্ষেত্রে তোমার ওই আয়তনের সংরক্ষণ সূত্র থেকে তুমি একটা কোরিলেট করতে পারবে, আর ইনক্রিজ ইন এরিয়া তো সহজেই বের করতে পারবে। আচ্ছা, একই রকমের একটা অঙ্ক দিয়েছে, দেখো বলছে স্মল আর ব্যাসার্ধের n সংখ্যক ছোট ছোট বাবল আছে। উল্টো রকমের অঙ্ক, প্রসেস তোমার সেম হবে। এরকম বলছে তোমার কাছে স্মল আর ব্যাসার্ধের n সংখ্যক বাবল আছে, প্রত্যেকটার ব্যাসার্ধ স্মল আর, সেটা কোল্যাস করে গেল, মানে একসঙ্গে ঝুলে গেল, এবং সেখান থেকে একটা ক্যাপিটাল আর ব্যাসার্ধের বাবল তৈরি হলো। আগেরটা ছিল একটা বাবল ভেঙে অনেকগুলো বাবল তৈরি হওয়া, এখানে অনেকগুলো বাবল মিশে একটা বড় বাবল তৈরি হওয়া, ঠিক আছে? এখানে প্রবলেমটাকে তোমাকে আরেকটু বাড়িয়েছে। প্রথমে তো ওয়ার্ক ডান ঠিক আছে, ওয়ার্ক ডান করেছে, সেখান থেকে তোমাকে বের করতে বলেছে ডিউরিং দিস প্রসেস ইনক্রিজ ইন টেম্পারেচার, মানে এই প্রসেসে বলছে আমার টেম্পারেচার বৃদ্ধি পাবে, এবং টেম্পারেচার যেটা বৃদ্ধি পাবে সেটার ভ্যালু তোমাকে প্রমাণ করতে বলেছে। বলেছে ইট উইল বি 3t বাই j, will be 3t by j 1 by smaller minus 1 by capital। এটা বলেছে increase in temperature during this process, এটা তোমাকে প্রুফ করতে বলেছে। বুঝতেই পারছো, সিস্টেমেটিক কিছু প্রসেসে করতে হবে। এবার বলছে increase in temperature, increase in temperature তুমি আনবে কি করে? প্রথমে তো এটাই মাথায় আসবে যে টেম্পারেচারের সঙ্গে সম্পর্ক আসছে কোত্থেকে। তো তোমাকে বলে রাখি, এখানে তোমার ওয়ার্ক ডানের একটা ব্যাপার আছে, তাই তো? তুমি ওয়ার্ক ডান বের করতে পারবে। ওয়ার্ক ডান বের করাটা এমন কিছু কঠিন নয়, আমি আগের অঙ্কও বের করেছি ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানে হচ্ছে সারফেস টেনশন ইনটু ইনক্রিজ ইন এরিয়া। তাহলে ফার্স্ট অফ অল আমি ওয়ার্ক ডানটা বার করব। এবার তোমাকে বলে রাখি, ওয়ার্ক ডানের সঙ্গে হিটের একটা সম্পর্ক আছে, ক্লাস 9 এ ছিল।
যখনই আমরা কিছু পরিমাণ ওয়ার্ক ডান করি দেয়ার উইল বি সাম হিট এনার্জি, তাই না? অথবা হিট এনার্জি দিয়ে আমি কিছু পরিমাণ ওয়ার্ক ডান পেয়ে থাকি। তাদের মধ্যে সম্পর্ক কি ছিল মনে করে দেখো, যেদের মধ্যে সম্পর্ক ছিল W ইকুয়াল টু JH ছিল না, where J is the mechanical equivalent of it, জুলের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে W বের করার পর সেখান থেকে আমি কি পাবো, সেখান থেকে আমি H পেয়ে যাব, হিট কতটা উৎপন্ন হচ্ছে পেয়ে যাব। আর আমাকে বলেছে টেম্পারেচার, তাহলে হিটের সঙ্গে তো টেম্পারেচারের সম্পর্ক আছে, হিটের সঙ্গে টেম্পারেচারের সম্পর্ক কি, H ইকুয়াল টু ms ইনটু থিটা। তাহলে সেখান থেকে আমি বের করে নিতে পারবো থিটার মান কত। তাহলে অ্যাপ্রোচটা খেয়াল রাখো, ফার্স্ট অফ অল উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ওয়ার্ক ডান, কৃতকার্য নির্ণয় করব, দেন উইল ট্রাই টু ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ হিট ইনভলভড, কতটা পরিমাণ তাপ তৈরি হচ্ছে সেটা বের করব, সেখান থেকে আমি ms থিটা করে কতটা টেম্পারেচার বৃদ্ধি হবে সেটা বের করব। একটু চিন্তা ভাবনা করার জায়গা রয়েছে, অনেকটা অ্যাপ্লিকেশন করার জায়গা রয়েছে। তো আমাদের ধাপে ধাপে এগোনো যাক, ধাপে ধাপে এগোনো যাক মানে আমি প্রথমেই ওয়ার্ক ডান, আগের প্রসেসে আমি ওয়ার্ক ডান করে ফেলি। আচ্ছা কি বলেছিলাম, ফার্স্টে আমি ভলিউম কনজারভেশন করব। তাহলে এখানে বলতে পারি প্রতিটা ক্ষুদ্র গোলকের বা বাহুলের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। n সংখ্যক বাবুল বলেছে, তাহলে n ইনটু 4/3 পাই আর কিউব মাস্ট বি ইকুয়াল টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। তাহলে এখান থেকে আমার পড়ে থাকছে আর কিউব ইকুয়াল টু n আর কিউব, ইকুয়েশন নাম্বার 1 থাক, ক্যাপিটাল আর কিউব সমান n আর কিউব, এখান থেকে আরটা একটা যে কোনো একটা বের করতে হবে, যাই হোক। আর তাহলে ওয়ার্ক ডান কত হবে, ওয়ার্ক ডান ইকুয়াল টু t ইনটু 4 পাই, t ইনটু 4 পাই বলেছিলাম ছোটগুলোর এরিয়া সবসময় বেশি হয়, তাহলে 4 পাই r স্কয়ার ইনটু n, এটা হচ্ছে ছোটগুলোর এরিয়া মাইনাস বড়টার এরিয়া। দেখো ঠিক আছে, আমি এখান থেকে 4 পাইটাকে কমন নিলাম, তাহলে 4 পাই t, এখানে পড়ে থাকছে n r স্কয়ার মাইনাস r স্কয়ার। তাহলে আমি কৃতকার্য পর্যন্ত কিন্তু চলে এলাম এবং আমার কোনো অসুবিধা হয়নি। তাহলে আমি প্রথমে আবার h চলে যাই, তাহলে h ইকুয়াল টু w বাই j, তাহলে w বাই j করলে তো খুব কঠিন, মানে আলাদা কিছু হলো না, তাহলে 4 পাই t বাই j n r স্কয়ার মাইনাস r স্কয়ার, খুব বেশি চেঞ্জ হলো না। তাহলে এটা হয়ে গেল 4 পাই t বাই j n r স্কয়ার মাইনাস ক্যাপিটাল R স্কয়ার। এবার আমি কি বলেছি, ms থিটা, থিটা যদি উষ্ণতা বৃদ্ধি হয় তাহলে এটা হয়ে গেল ms থিটা, এদিকে হয়ে গেল 4 পাই t বাই j, ভেতরে পড়ে থাকলো nr, সরি এটা পড়ে থাকছে nr স্কয়ার, লাস্টে মান বসাবো মাইনাস r স্কয়ার। আচ্ছা এখানে তোমাকে লিখে দিতে হবে s ইকুয়াল টু স্পেসিফিক হিট, আপেক্ষিক তাপ, আর অবভিয়াসলি m হচ্ছে মাস এবং থিটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। যখনই কোনো একটা ইকুয়েশন তুমি ইন্ট্রোডিউস করবে, সেই ইকুয়েশনের যখন নতুন টার্ম আসবে, এটা ম্যান্ডেটরি বলা থাক আর না থাক, ইউ উইল হ্যাভ টু স্পেসিফাই দ্য প্যারামিটারস বা সিম্বলস, সিম্বলস গুলো কোনটা কি রিপ্রেজেন্ট করছে সেটা কিন্তু তোমাকে বলে দিতে হবে, তা নাহলে কিন্তু হবে না। বেশ, এবার এটা কিন্তু সোপ বাবল বলেনি, ওয়াটার ড্রপ বলেছে। আচ্ছা বেশ, তাহলে ওয়াটার ড্রপ এমটাকে আমি লিখতে পারি ভলিউম, ভলিউম ইনটু ডেনসিটি, ডেনসিটি সিজিএস সিস্টেম 1, তাহলে এটা হয়ে গেল m। আচ্ছা আপেক্ষিক তাপ, জলের আপেক্ষিক তাপ সিজিএস পদ্ধতিতে 1 ইনটু থিটা, দেখো তোমার কাজ বেরিয়ে গেল অনেকটা। তাহলে এটা পড়ে থাকছে 4 পাই t বাই j, এটা nr স্কয়ার মাইনাস r স্কয়ার হয়ে গেল। আচ্ছা এবার 4 পাই দেখো কেটে যাচ্ছে, 4 পাই কেটে দিলাম, এটা 3 চলে আসছে, তাহলে থিটা ইকুয়াল টু পড়ে থাকছে 3t বাই j, আর r কিউব দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে n r স্কয়ার বাই r কিউব, আর এটা পড়ে থাকছে 1 বাই r। ঠিক আছে, এখনো ফর্মুলাটা আসেনি। আচ্ছা এইবার দেখো r কিউবের জায়গায় nr কিউব বসিয়ে দাও 1 নম্বর থেকে, তাহলে এটা পড়ে থাকছে 3t বাই j n r স্কয়ার, r কিউব মানে হচ্ছে n r কিউব, তাহলে n n কেটে যাচ্ছে, ফাইনালি পড়ে থাকছে 3t বাই j, এটা পড়ে থাকছে 1 বাই r মাইনাস 1 বাই r। প্রমাণিত। দেখ খুব সহজ স্টেপ, ম্যাথমেটিক্যাল স্টেপে কোথাও কোনো জটিলতা নেই,
তোমাকে খালি ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে যে ফার্স্ট অফ অল ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট ওয়ার্ক ডান, দেন ফ্রম ওয়ার্ক ডান হিট, হিট থেকে টেম্পারেচার। তাহলে প্রথমে আমি করলাম ওয়ার্ক ডান করার জন্য টি ইনটু ইনক্রিজ ইন এরিয়া, ইনক্রিজ ইন এরিয়ার জন্য প্রথমে ভলিউম কনজারভেশন, ভলিউম কনজারভেশন থেকে যেটা পেলাম লিখে দিলাম 1 নম্বর করে। তারপরে ধাপে ধাপে করেছি, দেখো ডব্লিউ বের করেছি, ডব্লিউ থেকে এইচ বের করেছি জে দিয়ে ভাগ করে, এইচটাকে করেছি এমএস থিটা, যেহেতু ওয়াটার বাবল এসটা 1 কাজ কমে গেল, এম যখন করছি ভলিউম ইনটু ডেনসিটি, ডেনসিটিটা 1, খুব সহজে গোটা ব্যাপারটা চলে এলো। ম্যাথমেটিক্যাল স্টেপ খুব সিম্পল, ঠিক আছে, খাতায় করে দেখবে, তাহলে অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় করা যায় না। ঠিক আছে, এবার ছোট্ট করে একটা থিওরি করে নেওয়া যাক। এক্সেস প্রেসার ইনসাইড এ বাবল, অর্থাৎ একটা বাবল তার ভেতরে একটা অতিরিক্ত চাপ থাকে। বলে অতিরিক্ত চাপটা আসছে কোথা থেকে? তুমি একটা জিনিস খেয়াল করো যে একটা বাবল প্রথমে তৈরি হলো, অতিরিক্ত চাপ বা এক্সেস প্রেসার, যেটা বলছিলাম যে এক্সেস প্রেসার ব্যাপারটা আসছে কোথা থেকে, আমি এক্সেস প্রেসারের ব্যাপারটা আনলাম কেন, ওয়াই এক্সেস প্রেসার। আচ্ছা একটা জিনিস দেখো যে বাবল তোমার প্রথমে তৈরি হলো, তাই তো, বাবল তৈরি হওয়ার পর কি হয়, আস্তে আস্তে গ্রো করে। এবার তুমি একটা জিনিস ভাবো যে এই একটা বাবল, এর উপর কি আছে, একটা অ্যাটমসফেরিক প্রেসার আছে, বায়ুমণ্ডলীয় চাপ আছে, এবং ভেতরেও বায়ু আছে, ভেতরেও বায়ুমণ্ডলীয় চাপ আছে, এক্সপেক্টেড। এবার যদি যদি এই দুটো প্রেসার সমান সমান হয়ে যায়, মানে ইন্টারনাল প্রেসার আর এক্সটার্নাল প্রেসার, if both pressures are equal, তাহলে তো একটা বাবল এক্সপ্যান্ড করবে না, ইট উইল রিমেইন ইন ইকুইলিব্রিয়াম, এটা সব সময় স্থির অবস্থায় থাকবে, যে অবস্থায় তৈরি হয়েছে সেই অবস্থাতেই থাকবে। তাহলে সেক্ষেত্রে বাবলটার মধ্যে কোনো এক্সেস প্রেসার থাকার কথা নয়। কিন্তু যখন আমি বলছি একটা বাবল এক্সপ্যান্ড করছে, এবং ইন জেনারেল একটা বাবল যখন তৈরি হয় প্রথমে কিছুটা এক্সপ্যান্ড করে, তারপরে বাস্ট করে যায়, ঠিক? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয় বাবল তৈরি হলো, হাওয়াতে ভাসলো, তারপরে লাস্টে ফাটলো, কিন্তু সেটাও কিন্তু আস্তে আস্তে এক্সপ্যান্ড করে, আমরা বুঝতে পারি না। এবার তুমি বলবে এক্সপ্যান্ড ফেটে যায় কেন? ফেটে যাবার মেইন কারণ হচ্ছে ভেতরে যে এয়ারটা আছে সেই এয়ারটার প্রেসার এক্সটার্নাল প্রেসারের থেকে কিছুটা হলেও বেশি হয়, বেশি হয় বলেই বাবলটা আস্তে আস্তে এক্সপ্যান্ড করে, তা নাহলে তো এক্সপ্যান্ড করতো না, তাহলে তো আস্তে আস্তে তৈরি হয়ে ছোট হতে থাকতো যদি বাইরের প্রেসারটা বেশি হতো। কারণ আমি বুঝতে পারছি যে বাইরের অ্যাটমসফেরিক প্রেসার যদি পি হয়, তাহলে বাবলের ভেতরের যেটা প্রেসার আমি বলছি সেটা অবভিয়াসলি পি প্লাস স্মল পি হতে হবে, কিছুটা হলেও বেশি হতে হবে। এবং এই যে স্মল পি বললাম, এই স্মল পিটাকেই বলা হচ্ছে এক্সেস প্রেসার বা অতিরিক্ত চাপ। কারণ একটা বাবলের ভেতরে যে কোনো বাবল তুমি বলো, তার ভেতরে একটা এক্সেস প্রেসার থাকে, আমরা দেখতে চাইছি সেই এক্সেস প্রেসারের মান কত হবে, সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে, তার একটা রাশিমালা প্রতিষ্ঠা করতে চাইছি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমি এইভাবে ভাবতে পারি যে আমার কাছে একটা বাবল আছে, সে বাবলের উপর একটা এক্সেস প্রেসার আছে, আমি দেখিয়ে দিলাম, আমি এক্সেস প্রেসারটুকুই লিখছি স্মল পি, এবং সেই এক্সেস প্রেসারের ফলে বাবলের রেডিয়াসটা বেড়ে গেল, খুব এতটা বাড়ে না যতটা আমি দেখাচ্ছি। আমি ধরে নিলাম বাবলটার ইনিশিয়াল প্রেসার হচ্ছে, ইনিশিয়াল রেডিয়াস, রেডিয়াসটাও দেখাতে হবে, সাপোজ ইনিশিয়াল রেডিয়াসটা হচ্ছে আর, আর তারপর যেটা রেডিয়াস হচ্ছে সেটা হচ্ছে আর প্লাস বিআর, ভেরি স্মল অ্যামাউন্ট অফ ইনক্রিজ ডিউ টু দ্য এক্সেস প্রেসার, ভেরি স্মল অ্যামাউন্ট ইনক্রিজ করছে, সেটা হচ্ছে আর থেকে হয়ে যাচ্ছে আর প্লাস টিআর। এবং আমরা কি চাইছি, আমরা চাইছি কতটা বৃদ্ধি হচ্ছে, বা আরেকটু আমি যদি এটা আলাদা করে দিই, আমি সাপোজ প্রথমে ক্যাপিটাল আর ধরে নিলাম, আর এখান থেকে হয়ে যাচ্ছে ক্যাপিটাল আর, আর ক্যাপিটাল ই করতে হবে, তাহলে ক্যাপিটাল আর প্লাস ডিআর থেকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে স্মল পি কত। স্মল পি কত কিভাবে করব, অ্যাটমসফেরিক প্রেসার কিন্তু আছে, সুতরাং অ্যাটমসফেরিক প্রেসারও একটা আমি দেখাচ্ছি যে পি একটা অ্যাটমসফেরিক প্রেসার ছিল, ভেতরে যেটা প্রেসার হচ্ছে সেই প্রেসারটার মান হয়ে যাচ্ছে পি প্লাস পি, তাহলে আমার এক্সেস প্রেসার কত, পি প্লাস অনলি স্মল পি। তাহলে আমি দেখতে চাইছি স্মল পি এর মান কত হবে, বা স্মল পি এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে, সোজা কথায় স্মল পি এর এক্সপ্রেশন কি হবে। কিভাবে বের করব, দুটো অ্যাপ্রোচে আমি ওয়ার্ক ডান বার করব। দেখো আমি অলরেডি জেনে গেছি যে ওয়ার্ক ডান কি হয়, একটা ওয়ার্ক ডান এটা হতে পারে যে প্রোডাক্ট অফ সারফেস টেনশন ইনটু ইনক্রিজিং এরিয়া। তাহলে এখানে আমার
ইনক্রিজ ইন এরিয়া কত বের করতে পারবো, তাকে সারফেস টেনশন দিয়ে গুণ করে দাও, তাহলে আমি সেখান থেকে একটা ওয়ার্ক ডান পাবো। আরেকটা ওয়ার্ক ডান আমি নির্ণয় করতে পারি কিভাবে, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এই দুটো টাইপের ওয়ার্ক ডানকে একসঙ্গে ইকুয়াল করে দেবো, ইকুয়াল করে দেখবো সেখান থেকে কি মান আসছে। ঠিক আছে, অতিরিক্ত চাপ নির্ণয় করতে চাইছি, অতিরিক্ত চাপের ফলে বাবলটা এক্সপ্যান্ড করছে, মানে ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি হচ্ছে বের করো, তাকে সারফেস টেনশন দিয়ে গুণ করো, একটা ওয়ার্ক ডান পেয়ে গেলে। আর এই যে প্রসেসটা হচ্ছে চাপ প্রয়োগ করে আয়তন বাড়ছে, সেখান থেকে আমি একটা কৃতকার্য বের করব। অবভিয়াসলি এই দুটো কৃতকার্য সমান হওয়ার কথা, সেই দুটো কৃতকার্যকে সমান করে দেবো, সেখান থেকে স্মল পি এর মান পেয়ে যাবো। রাইট, তাহলে প্রথমে আমি সারফেস টেনশনের কনসেপ্ট থেকে ওয়ার্ক ডান বের করছি। সারফেস টেনশনের কনসেপ্ট থেকে ওয়ার্ক ডান, W equal to surface tension into increase in area, ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে এখানে ক্ষেত্রফল বৃদ্ধি কত হচ্ছে 4 পাই, অন্তিম ক্ষেত্রফল হচ্ছে r প্লাস dr হোল স্কয়ার। আর এখানে প্রথমে সারফেস ক্ষেত্রফল ছিল 4 পাই r স্কয়ার। তাহলে এখান থেকে আমি 4 পাই কমন নিয়ে নিলাম, তাহলে 4 পাই p r স্কয়ার 2r dr প্লাস dr হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস r স্কয়ার। এখান থেকে r স্কয়ার কেটে গেল। এবার dr টাকে আমরা অলমোস্ট 0 ধরবো, dr এর স্কয়ারটাকে। dr ইজ আ ভেরি স্মল কোয়ান্টিটি, সাপোজ 0.1 সেন্টিমিটার, স্কয়ার করলে আরো ছোট 0.01। আমরা ছোট টার্মকে এইভাবে ইগনোর করে থাকি। তাহলে এখানে পড়ে থাকে 2r dr ইনটু 4 পাই t, তাহলে পড়ে থাকে 8 পাই t r dr. This is the work done to expand the bubble from a radius capital R to r plus dr. তার মানে r রেডিয়াস থেকে r plus dr রেডিয়াসে বাড়াতে আমাকে এই পরিমাণ কার্য করতে হচ্ছে। এটা একটা অ্যাপ্রোচ ওয়ার্ক ডান নির্ণয় করার। আমি সাপোজ w1 নাম দিলাম। আরেকটা অ্যাপ্রোচ কি, যেটা বলছিলাম ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট করে যদি বের করি ওয়ার্ক ডান, এটা একটা ওয়ার্ক ডান হবে। ফোর্স কত হবে, ফোর্স হচ্ছে প্রেসার ইনটু এরিয়া। তাহলে প্রথমে এই এক্সেস প্রেসার, যে প্রেসারের জন্য এরিয়া বাড়ছে, সেটা হচ্ছে স্মল পি। তাহলে আমি বলতে পারি প্রথমে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, সরণ আমি লিখলাম। আচ্ছা, ফোর্সটাকে আমি লিখতে পারি p ইনটু 4 পাই r স্কয়ার। তাহলে এটা হয়ে গেল তোমার ফোর্স। হচ্ছে ডিসপ্লেসমেন্ট কত, ডিসপ্লেসমেন্ট হচ্ছে কতটা বৃদ্ধি ঘটেছে, dr পরিমাণ বৃদ্ধি ঘটেছে। তাহলে p ইনটু 4 পাই r স্কয়ার ইনটু dr। ঠিক আছে, তাহলে আমার পড়ে থাকছে, আমি ডাইরেক্ট টু সাজাই, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 পাই p r স্কয়ার ইনটু dr। এবার যেভাবেই হোক না কেন, এটাও হচ্ছে r থেকে r প্লাস dr বাড়াতে কৃতকার্য, আর এটাও হচ্ছে r থেকে r প্লাস dr বাড়াতে কৃতকার্য। তাহলে এই দুটো কৃতকার্য অবশ্যই পরস্পর সমান হবে। তাহলে যদি পরস্পর সমান হয়, তাহলে আমি কি লিখতে পারি, শর্তানুসারে w1 must be equal to w2। w1 এর মান কত, এখানে হয়ে যাচ্ছে 8 পাই t r dr, আর এইদিকে হচ্ছে 4 পাই p r স্কয়ার dr। তাহলে প্রথমে dr কেটে দিলাম, 4 পাই আর এটা 2 দিয়ে কেটে দিলাম। তাহলে তোমার পড়ে থাকছে p ইকুয়াল টু 2tr বাই r স্কয়ার। তার মানে পড়ে থাকছে 2t বাই r। তাহলে দেখো এক্সেস প্রেসার কার উপর ডিপেন্ড করছে, মেইনলি ডিপেন্ড করছে সারফেস টেনশনের উপর, এছাড়াও ইনিশিয়াল যেটা রেডিয়াস আছে তার উপর ডিপেন্ড করছে। তাহলে দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ এক্সেস প্রেসার ইনসাইড আ সোপ বাবল। আবার বলে রাখি, এটা কিন্তু সোপ বাবল নয়, জেনারেল বাবলের জন্য। যখন তোমার সোপ বাবলের ব্যাপার চলে আসবে, আবার কিন্তু একটা টু ফ্যাক্টর চলে আসবে। তাহলে সোপ বাবলের জন্য সেম এক্সেস প্রেসার হয়ে যাবে 4t বাই r। ঠিক আছে, তাহলে এই গেল তোমার এক্সেস প্রেসার ইনসাইড এ বাবল। বুঝছে, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে পড়ব, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বা স্পর্শকোণ। অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বা স্পর্শকোণ, এখানে বলে রাখি তোমাদের বইয়ে অনেক কিছুই দেওয়া আছে, কিন্তু আমাদের সিলেবাসের জন্য, কোভিড কন্ডিশনের জন্য সিলেবাস কিন্তু অনেকটা কমিয়েছে। এখানে এরপরের যে ক্যালকুলেশনগুলো আছে, সেই ক্যালকুলেশনগুলো কিন্তু তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। তো একটু জাস্ট ছোট্ট করে বলে রাখি যেটুকু দরকার। স্পর্শকোণ বা অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, স্পর্শকোণ বা অ্যাঙ্গেল অফ
তো মনে রাখবে যখন কোনো একটা পাত্রে কিছুটা তরল রাখা হয়, সাপোজ একটা পাত্রে কিছু পরিমাণ জল রাখা আছে, দেখা যাবে জলের উপরিতলটা কিন্তু সোজা নয়, এতটাও বাঁকা না হলেও মোটামুটি জলের উপরিতলটা হচ্ছে এরকম, রাইট? আবার যদি তুমি একটা পাত্রে কিছু পরিমাণ পারদ রাখো, পারদের উপরিতলটা যদি ভালো করে দেখো, পারদের উপরিতলটা এরকম। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করবে, উপরটা স্ট্রেট নয়, তো যেখানে টাচ করছে সেই বিন্দুতে আমি যদি তরল তলের উপর একটা স্পর্শক টানি, স্পর্শক টানলাম, একই রকম ভাবে যেখানে টাচ করেছে সেখানে যদি তরল তলের উপর একটা স্পর্শক টানি, তাহলে তরলের অভ্যন্তরে যে কোণটা উৎপন্ন হয়, এই থিটা, বা এটার ক্ষেত্রে তরলের অভ্যন্তরে মানে এইটা, এই কোণটা, যে কোণ উৎপন্ন হয় সেই কোণটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বা স্পর্শ কোণ। অর্থাৎ তরল এবং কঠিনের স্পর্শ বিন্দুতে তরলের পৃষ্ঠতল বরাবর অঙ্কিত স্পর্শক তরলের অভ্যন্তরে, ভেতর দিকে কিন্তু, এই দিকটা নয় কিন্তু, মানে এই দিকের কোণটা নয় কিন্তু, বা এটার ক্ষেত্রে এই কোণটা নয় কিন্তু, তরলের অভ্যন্তরের দিকে যে কোণ উৎপন্ন করে তাকেই বলা হচ্ছে স্পর্শ কোণ। এবং স্পর্শ কোণ কার উপর নির্ভর করে? বুঝতেই পারছো, কঠিন আর তরলের প্রকৃতির উপর নির্ভর করে। নেচার অফ সারফেস, মানে কি লিকুইড নিয়েছো, কি সলিড নিয়েছো। যেমন দেখো, আমি তো পরিষ্কার বলছি, জল, জল নিলে দেখো একরকম, পারদ নিলে একরকম। সুতরাং তরলের প্রকৃতির উপর, শুধু তরল নয়, কঠিনটা কি নিচ্ছ তার উপরে নির্ভর করে। এবং তুমি মনে রাখবে জলের ক্ষেত্রে এর কোণের মানটা প্রায় 0 ডিগ্রির কাছাকাছি হয়, এতটাই উঠে থাকে, প্রায় 0 ডিগ্রি যদি বিশুদ্ধ জল নেওয়া হয়। আর পারদের ক্ষেত্রে এটা তো বুঝতেই পারছো অনেকটাই বেশি, প্রায় 139 ডিগ্রি হয়। মানে এটার ক্ষেত্রে এটা হবে সূক্ষ্ম কোণ, এটা স্থূল কোণ। যদি বিশুদ্ধ জল না নিই তাহলে 2-3 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে সেটা সূক্ষ্ম কোণ, আর এটা সবসময় স্থূল কোণ হয়। আর কোন জিনিসের উপর নির্ভর করে? যে মুক্ত পৃষ্ঠ সংলগ্ন মাধ্যম, ওটা বারবার নির্ভর বলছি। জলীয় বাষ্প যদি থাকে তাহলে একরকম হবে, পৃষ্ঠটানটা একটু চেঞ্জ হয়ে যাবে, শুষ্ক বায়ু থাকলে একরকম হবে। সুতরাং উপরিতলের প্রকৃতির উপরেও কিন্তু অনেকটাই নির্ভর করে, ঠিক আছে? আচ্ছা, এবার বলে রাখি তোমার যে এরপরের যে পার্টটা আছে সেই পার্টটা কিন্তু আর আমাদের সিলেবাসের মধ্যে নেই, সেটাকে আমি আলোচনার থিওরিটাকে আর আলোচনার মধ্যে রাখছি না। আচ্ছা, আরো কিছু টাইপের অঙ্ক আমরা করব পৃষ্ঠটান সংক্রান্ত, সেইগুলো একটু দেখে নেওয়া যাক। দেখো, এরপর একটা এরকম প্রবলেম দিচ্ছে, এই টাইপের অঙ্ক করলাম, কিন্তু টিপিক্যাল কিছু প্রবলেম আছে, সেই টিপিক্যাল প্রবলেম ওইগুলো আমাদের করে রাখা দরকার, পরীক্ষাতেও আসে। বলছে ক্যাপিটাল ভি আয়তনের একটা বুদবুদ তৈরি করতে আমার ডাব্লিউ পরিমাণ কাটতে হয়। মনে করো রেডিয়াস দিয়ে নয়, তোমাকে আয়তন দিয়ে বললো এই ভি আয়তনের বুদবুদটা তৈরি করতে তোমাকে ডাব্লিউ পরিমাণ কার্য করতে হলো, ঠিক? রেডিয়াস দিয়ে বললে কাজটা সহজ হয়ে যায়। তাহলে 2v আয়তনের বাবল তৈরি করতে তোমার কতটা কার্য করতে হবে, এই হচ্ছে প্রশ্ন। বোঝা গেছে যে the work done to create a bubble of volume v is w, then find out the work done to create a bubble of volume 2v। আয়তনের রেসপেক্টে তোমাকে অঙ্কটা দিয়েছে এবং এটা পরীক্ষার প্রশ্ন, তখন তোমাকে করে রাখতে হবে। দেখো কিভাবে করব। ফার্স্ট অফ অল আমি ধরে নিলাম এই বাবলটার রেডিয়াস হচ্ছে স্মল আর, আর এই বাবলটার রেডিয়াস হচ্ছে r ড্যাশ। দ্বিগুণ আয়তন মানেই কিন্তু রেডিয়াস দ্বিগুণ হবে তার কিন্তু কোনো মানে নেই। প্রথমেই বলি এই ভুলটা খুব হয়ে যায়, যে আয়তন দ্বিগুণ বলেছে মানে কি প্রথমটা আর হলে রেডিয়াস পরেরটা 2r হবে, এরকম একদমই ভাববে না, বা এটা একদমই হবে না, ঠিক? তাহলে প্রথমটার রেডিয়াস আমি যদি r ধরলাম আর দ্বিতীয়টার রেডিয়াস ধরলাম r ড্যাশ, তাহলে আমি যেটা লিখতে পারি v ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, এটা তো হবে, এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই। আর 2v যখন বলছি এটা হয়ে যাবে 4/3 পাই r ড্যাশ কিউব। এখানে তুমি v এর মানটা বসিয়ে দাও, 4/3 পাই r কিউব, এটা হয়ে যাচ্ছে 4/3 পাই r ড্যাশ কিউব। এখানে পাশে লিখে দেবে 1 নম্বর হতে। আচ্ছা, এবার দেখো 4/3 পাই 4/3 পাই যদি কেটে যায়, তোমার r কিউব ইকুয়াল টু পড়ে থাকছে r ড্যাশ কিউব ইকুয়াল টু পড়ে থাকে 2r কিউব। সেটা কখনোই তোমার r ড্যাশ ইকুয়াল টু 2r লিখতে পারো না, হবে না। তাহলে আমার পড়ে থাকছে r ড্যাশ কিউব ইকুয়াল টু 2r কিউব। এখান থেকে তুমি r ড্যাশ বের করতে পারো, এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 1/3 ইনটু
ইনটু স্মল আর। সুতরাং তুমি যদি r ড্যাশ ইকুয়াল টু 2r ধরে নিতে তাহলে একটা বড় ভুল হয়ে যেত। এটাই এই অঙ্কের একটা অন্যতম শিক্ষণীয় বিষয়, যে আয়তনের রেসপেক্টে বললে কিন্তু এই ব্যাপারটা চলে আসবে। যাই হোক, আমাকে বের করতে কি বলেছে, কতটা ওয়ার্ক ডান করতে হবে। তো প্রথম ক্ষেত্রে ওয়ার্ক ডান কত, আমার সিম্পল ফর্মুলা, প্রথম ক্ষেত্রে ওয়ার্ক ডান হয়ে যাচ্ছে টি ইনটু করব ইনক্রিজ ইন এরিয়া। তো ইনক্রিজ ইন এরিয়া, প্রথমে তো বাবলের রেডিয়াস 0 ছিল, সেখান থেকে স্মল আর হয়েছে, তাহলে টি, আচ্ছা সব বাবল বলেছে, তাহলে এটা 2 ফ্যাক্টর কিন্তু না চাইলেও, যদিও 2 না দিলেও তোমার উত্তর সেম আসবে, তাহলে এটা হওয়া উচিত 2t ইনটু 4 পাই r স্কয়ার। তাহলে আমার হয়ে যাচ্ছে 8 পাই টি r স্কয়ার। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে ওয়ার্ক ডান। তাহলে আমাকে যেটা নির্ণয় করতে বলেছে দ্বিতীয় ক্ষেত্রে, সেটাকে যদি আমি w ড্যাশ বলি, প্রথমে w থাক, w ড্যাশ বলি, তাহলে এটা হয়ে যাবে 2t ইনটু 4 পাই r ড্যাশ স্কয়ার। তাহলে এটা পড়ে থাকছে 8 পাই t, এটাকে আলাদা করে নিই। আচ্ছা r ড্যাশ স্কয়ার, দেখো এটা পড়ে থাকছে 2 টু দি পাওয়ার 2 এর 3 ইনটু r স্কয়ার। এবার 8 পাই t ইনটু r স্কয়ার, এটা মানে হচ্ছে w, তাহলে তোমার পড়ে থাকছে 2 টু দি পাওয়ার 2 এর 3 ইনটু w। আচ্ছা এটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার এইভাবে, তাহলে এটা কত পড়ে থাকছে 4 টু দি পাওয়ার 1 এর 3 ইনটু w। এটাকে আমি সাজিয়ে এভাবে লিখতে পারি 4 কিউব রুট ইনটু r। এটা কিন্তু তোমার এমসিকিউ হিসেবে ছিল, সুতরাং এই অপশনটা বুঝে রাখতে হবে। এটা মানে কিন্তু 3 ইনটু রুট 4 আর নয়, কিন্তু কিউব রুট এটাকে বলা হয়। তাহলে 4 কিউব রুট 2r। দিস ইজ দ্য ওয়ার্ক ডান টু গেট আ বাবল অফ ভলিউম 2v। ঠিক আছে, নেক্সট প্রবলেম বলছে যে তোমার কাছে একটা নিডল আছে, নিডল মানে ছুঁচ, সেই ছুঁচটাকে তুমি একটা তরল পৃষ্ঠ, জলই বলে দিয়েছে স্পেসিফিক্যালি, জলের উপর ভাসিয়ে দিলে। এটা তুমি একটা জিনিস খেয়াল করো, নিডল বা ছুঁচ সাধারণত স্পাতের তৈরি হয়, সেটা জলের উপর ভেসে থাকে, কিন্তু যদিও তার ডেনসিটি অনেক বেশি। মনে করো এটা জল, জলের মধ্যে যখনই তুমি ছুঁচ দিয়ে দেবে, এইভাবে ছুঁচটাকে দিয়েছো, ছুঁচটা এইভাবে দেখাচ্ছি, ছুঁচটা এইভাবে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি ছুঁচটা এরকম, আমি এইভাবে দেখাচ্ছি, গোল অংশটুকু দেখতে পাচ্ছ। তো বলছে একটা ছুঁচ একটা জলের সারফেসের উপর আছে, তো এতটাও নিচে নামে না, আমি জাস্ট বোঝাবার সুবিধার জন্য আমি কিছুটা হলো পেন্ট করে দেখিয়েছি, যে ছুঁচটা যখনই রাখবো তলটা কিছুটা হলেও নেমে আসবে। তোমাকে প্রশ্ন দিয়েছে যে ছুঁচটি জলের উপর আনুভূমিক অবস্থায় যদি ভেসে থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তার রেডিয়াস, ম্যাক্সিমাম রেডিয়াস কত হবে। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম রেডিয়াস অফ দ্য নিডল, maximum radius of the needle so that it can float on the surface of water। অর্থাৎ এর সর্বোচ্চ ব্যাসার্ধ নির্ণয় করো যখন ছুঁচটি জলের উপর না ডুবে ভেসে থাকবে। এই হচ্ছে তোমার প্রশ্ন। তাহলে না ডুবে ভেসে থাকা কি রকম শর্ত হয়, আর্কিমিডিসের সূত্রে আমি বলেছি যে না ডুবে ভেসে থাকার শর্ত একটাই, যদি ওজন মানে যেটা নিম্নমুখী বল হচ্ছে পৃষ্ঠটানজনিত বলের সঙ্গে সমান হবে। পৃষ্ঠটান জনিত বল, তার মানে এখানে দুটো ফোর্স কাজ করছে, একটা হচ্ছে ওয়েট অফ দ্য নিডল এবং সেটা অবভিয়াসলি ডাউনওয়ার্ড কাজ করছে, আর একটা কি হচ্ছে ফোর্স ডিউ টু সারফেস টেনশন, সেটা তোমাকে বার করতে হবে। ফোর্স ডিউ টু সারফেস টেনশন অবভিয়াসলি উপরের দিকে কাজ করবে। কিভাবে বের করব, দেখো সারফেস টেনশন কোন দিকে কাজ করে, অবভিয়াসলি সারফেস বরাবর কাজ করে। এটা একটু বেঁকিয়ে না দেখালে তুমি বোঝাতে পারবে না। তাহলে আমি দেখালাম এদিকে সারফেস টেনশন কাজ করছে এরকম, এইভাবে, আর এইদিকে সারফেস টেনশন কাজ করছে, তাই তো। সারফেস টেনশন সব সময় সারফেসে কাজ করে, তাহলে ওয়াটারের সারফেসটা যেরকম হবে সেই অনুসারে তোমার সারফেস টেনশন কাজ করবে এরকম। তাহলে এইদিকে সারফেস টেনশন কাজ করছে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াটার সারফেস, এইটা হচ্ছে তোমার জলের তল, আর যেটা অ্যারো চিহ্ন দিয়েছি সেটা হচ্ছে সারফেস টেনশন।
আচ্ছা সারফেস টেনশন মনে আছে তো, সারফেস টেনশন ইকুয়াল টু ফোর্স বাই লেংথ। তাহলে যদি ফোর্স বলি তাহলে আমার আসা উচিত সারফেস টেনশন ইনটু লেংথ, যদি ফোর্সের কনসেপ্ট থেকে করতে চাই। তো ফোর্স বলছি তাহলে এখানে আমার লেখা উচিত টি ইনটু এল, এখানে আমার লেখা উচিত টি ইনটু এল। অবভিয়াসলি এলটা হচ্ছে দৈর্ঘ্য, কার দৈর্ঘ্য, ছুঁচের দৈর্ঘ্য, লেংথ অফ দ্য নিডল। আচ্ছা এবার টি এলটাকে উপাংশে ভাঙো, একটা উপাংশ এই বরাবর কাজ করবে উপর দিকে, বুঝতেই পারছি, আর একটা কাজ করবে এই বরাবর। যদি আমি এই কোণটাকে থিটা বলি তাহলে এটা হয়ে যাবে টি সাইন থিটা, আর এটা হয়ে যাবে টি কস থিটা। সিমিলারলি এই দিকটার জন্য আমি বলবো এদিকে হয়ে যাবে টি সাইন থিটা, আর এদিকটা হয়ে যাবে টি কস থিটা। ও টি এল আছে না, টি এল কস থিটা। তাহলে সেক্ষেত্রে পৃষ্ঠটান এম, এদিকে ওজন হয়ে যাচ্ছে mg, আর এদিকে হয়ে যাচ্ছে 2tl ইনটু cos থিটা। ঠিক আছে, তাহলে সারফেস টেনশনের জন্য যেটা ফোর্স হচ্ছে lt cos থিটা প্লাস lt cos থিটা, কারণ এখানে পড়ে থাকছে আমার 2lt cos থিটা। ঠিক আছে, আচ্ছা m টাকে আমি লিখতে পারি ভলিউম, ভলিউম মানে হচ্ছে পাই r স্কয়ার l, এখানে রেডিয়াস ঢুকে গেল, ইনটু ডেনসিটি মানে 1 ইনটু g, আর এদিকে পড়ে থাকছে 2tl ইনটু cos থিটা। দেখো l এর টার্মটা কেটে যাচ্ছে, তাহলে তোমার পড়ে থাকছে r স্কয়ার ইকুয়াল টু 2t cos থিটা বাই পাই, নাকি পাই g, ঠিক লিখলাম 2t cos থিটা বাই পাই, ডিটাও রাখা উচিত কারণ জল বলেনি, যে কোনো তরল যদি বলে তাহলেও তুমি অঙ্কটা করতে পারবো, সেজন্য আমি ডিটা রাখলাম, জল হলে 1 হয়ে যাবে পাই ডিজি। তাহলে r ইকুয়াল টু পড়ে থাকছে 2t cos থিটা বাই পাই ডিজি। তাহলে কি সিম্পলি গোটা ব্যাপারটাকে নিয়ে আসা হলো যে দুটো ফোর্স আমি কনসিডার করলাম, একটা হচ্ছে ওয়েট mg আর একটা হচ্ছে সারফেস টেনশনের জন্য ফোর্স, এবং সারফেস টেনশনের জন্য ফোর্স আমি উপাংশে লিখে লিখলাম 2lt cos থিটা হচ্ছে সারফেস টেনশনের জন্য ফোর্স। এবার এখানে বলছে ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম মানে আমাকে cos থিটাটাকে ম্যাক্সিমাম করতে হবে। এবার cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1, তাহলে আমার এখানে r max যখন আমি লিখব cos থিটার জায়গায় 1 লিখে দেব, তাহলে এটা পড়ে থাকবে 2t by pi dt. This is the maximum radius of the needle that can remain on the surface of a liquid without getting dipped inside it. আচ্ছা আরেকটা প্রবলেম দিয়েছে দেখো, ভাবনা চিন্তা করার মতো, বলছে কল থেকে জল পড়ছে, ঠিক আছে, এটা কিন্তু সারফেস টেনশন সংক্রান্ত নয়, এটা আমরা করেছি ধারাবাহিকতার সমীকরণ, ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে আসবে, যেটা কল থেকে মনে করো জল পড়ছে। কল থেকে যখন জল পড়ে তখন কখনোই সেটা ইউনিফর্ম ক্রস সেকশনে পড়ে না, যত নিচের দিকে পড়তে থাকে তত কিন্তু জলেরটা কমতে থাকে, এটা কিন্তু বাস্তব ব্যাপার। তো বলছে যে আমার এই অংশটায়, সাপোজ এইখানে একটা অংশ নিলাম আর এই যে গভীরতায় আমি আরেকটা অংশ নিলাম, মানে উপরিতলে যেখান থেকে কলটা জলটা পড়ছে কল থেকে সেই অংশটা নিলাম, আর এইচ গভীরতায় একটা বিন্দু নিলাম। বলছে পি বিন্দুতে সাপোজ ক্ষেত্রফল a1 আর কিউ বিন্দুতে সাপোজ ক্ষেত্রফল a2। পি বিন্দুতে তরলের বেগ হচ্ছে v1 আর কিউ বিন্দুতে তরলের বেগ হচ্ছে v2। তোমাকে প্রশ্ন দিয়েছে তরল প্রবাহের হার নির্ণয় করো। আশা করছি কোশ্চেন বোঝা গেছে, যেটা কল থেকে জল পড়ছে, কল থেকে যেখান থেকে কলের মুখ থেকে, কলের মুখের ওখানে ক্ষেত্রফল হচ্ছে a1 এবং v1 বেগে পড়ছে, h গভীরতায় পড়ার পর তার বেগ হচ্ছে v2 এবং ওই অংশটাই ক্ষেত্রফল, মানে এই অংশটাই কিউ বিন্দু যেখানে আছে এই অংশটার ক্ষেত্রফল হচ্ছে a2 আর এই অংশটার ক্ষেত্রফল হচ্ছে a1। তোমাকে প্রশ্ন দিয়েছে যে ফাইন্ড দ্য ভেলোসিটি চাইনি, তোমাকে বের করতে বলেছে তরল প্রবাহের বেগ নির্ণয় করো, তার মানে তোমাকে বের করতে বলেছে রেট অফ ফ্লো অফ লিকুইড, এবং তুমি জানো রেট অফ ফ্লো অফ লিকুইড মানে আইদার a1 v1 অথবা a2 v2। v2 টা কিন্তু দেওয়া নেই, a2 টা বলা আছে, v2 দেওয়া থাকলে তো সহজেই বলে দিতে পারতাম, তাই না? তোমাকে এরকম কিছু দেওয়া নেই, খালি a1 আর a2 টা দেওয়া আছে, v1 v2 টা কিন্তু দেওয়া নেই,
দেওয়া থাকলে তো খুব সহজে আমি বলে দেবো। আমি ধরে নিচ্ছি যেখান থেকে বেরোচ্ছে সেখানে ভেলোসিটি v1 আর এখানে ভেলোসিটি হচ্ছে v2। ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট v1 এন্ড v2। এটা হচ্ছে তোমার প্রশ্ন। তাহলে তোমাকে v1 আর v2 টাকে কিন্তু নির্ণয় করতে হবে যেমন করে হোক, তাই না? এবার v1 v2 আমি নির্ণয় করব কি করে? তো নির্ণয় করবার জন্য বলে রাখি, ফ্রম ইকুয়েশন অফ কন্টিনিউটি, ধারাবাহিকতার সমীকরণ, এই জিনিসটা আমরা পড়েছি। ধারাবাহিকতার সমীকরণ কি বলছে? a1 v1 মাস্ট বি ইকুয়াল টু a2 v2। এটা হতেই হবে, তাই না? a1 v1 সমান a2 v2। বেশ, এটা আমি পেয়ে গেলাম একটা ইকুয়েশন নাম্বার 1। এবার এখানে বাড়তি যেটা ইনফরমেশন দেওয়া আছে সেটা হচ্ছে h। h এর টার্মে তোমাকে v1 আর v2 কে কোরিলেট করতে হবে। তো সেটা এমন কিছু ব্যাপার নয়। আমি কি জানি? v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh। তাহলে এখানে আমি লিখতে পারি v2 স্কয়ার v1 স্কয়ার প্লাস 2gh। আমার মনে হয় লিখতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবার এখান থেকে তুমি v2 আর v1 কে রিপ্লেস করে দাও। v2 সমান কি পড়ে থাকছে? a1 স্কয়ার v1 স্কয়ার বাই a2 স্কয়ার, আর এদিকে পড়ে থাকছে v1 স্কয়ার প্লাস 2gh। আমি v1 এর মান বের করব। তাহলে v1 স্কয়ার যদি কমন নিই, a1 স্কয়ার বাই a2 স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2gh। তাহলে পড়ে থাকছে v1 স্কয়ার, এটা a1 স্কয়ার মাইনাস a2 স্কয়ার ডিভাইডেড বাই a2 স্কয়ার 2gh। তাহলে পড়ে থাকছে v1 স্কয়ার 2gh ইনটু a2 স্কয়ার ডিভাইডেড বাই a1 স্কয়ার মাইনাস a2 স্কয়ার। তাহলে এখান থেকে আমি v1 পেয়ে গেলাম, a2 হয়ে গেল, আর এটার মধ্যে পড়ে থাকলো 2gh বাই a1 স্কয়ার মাইনাস a2 স্কয়ার। তাহলে আমাকে বের করতে হবে কি? a1 v1। তাহলে a1 v1 সমান পড়ে থাকছে a1 a2 2gh a1 স্কয়ার a2 স্কয়ার। আর a2 v2 লাগছে না, তাহলে আমি খুব সহজে রেট অফ ফ্লো অফ ফ্লুইড বের করে দিতে পারছি, তাই না? আর একটা অঙ্ক দিয়ে শেষ করব। বলছে তোমার কাছে দুটো বাবল আছে, একটা a রেডিয়াসের বাবল আছে, একটা b রেডিয়াসের বাবল আছে, রাইট? এবার দুটো বাবল একসঙ্গে কোলাস করে একটা থার্ড বাবল তৈরি করছে যার রেডিয়াস হচ্ছে c। তা তোমার কাছে দুটো বাবল আছে, একটা a বাবল আর একটা b বাবল, সেটা মিলে তৈরি করছে, সাপোজ এটা a রেডিয়াসের বাবল, এটা b রেডিয়াসের বাবল, এটা c রেডিয়াসের বাবল। তোমাকে প্রশ্ন দিয়েছে যে যদি বাইরে থেকে চাপ p হয় কিন্তু প্রেসার এক্সটার্নাল প্রেসার p, তোমাকে প্রমাণ করতে হবে p ইনটু c কিউব মাইনাস a কিউব মাইনাস b কিউব ডিভাইডেড বাই 4 a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। বুঝতেই পারছো টিপিক্যাল একটা প্রবলেম। খালি এখানে বলে দিচ্ছে এই প্রসেসটা সমষ্ণ প্রক্রিয়ায় হবে, সমষ্ণ isothermal process। isothermal process মানে it is such a process in which the temperature remains conserved। এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে উষ্ণতা স্থির থাকে। তাহলে যখনই উষ্ণতা স্থির থাকে তখন আমার একটাই সূত্রের কথা মনে পড়ে, সেটা হচ্ছে বয়লের সূত্র, তাই না? বয়লের সূত্র ছিল। তাহলে তাই যদি করি এটার ক্ষেত্রে আমি লিখতে পারি PA into VA plus PB into VB ইকুয়াল টু PC into VC, P into V এর গুণফল ধ্রুবক। তাহলে প্রথম ক্ষেত্রে এই দুটো মিশে তৈরি হয়েছে এটা, তাহলে এই দুটো মিশে P into V যা হবে এটার P into V হবে, তাই করেছি, তাই না? তাহলে ওটা হচ্ছে আমার ফাইনাল ব্যাপার। এখানে আমি আসবো। এবার দেখো সবগুলোর ভলিউম আমি বের করতে পারবো। ভলিউম বের করার তো কোনো ব্যাপার নাই, সব তো স্ফিয়ার, তাহলে ভলিউম বের করতে পারবো। এবার যেটা দরকার সেটা হচ্ছে প্রেসার। এবার এখানে এক্সেস প্রেসার P বলেছে, এখানে এক্সেস প্রেসারের সঙ্গে তোমাকে কিন্তু ইন্টারনাল প্রেসারটাকে মেলাতে হবে। এক্সেস প্রেসার মানে আমি কি বলবো মনে করে দেখো, যে তোমার একটা বাবল, তার বাইরের প্রেসার আছে ভেতরের প্রেসার আছে, তাই না? বাইরের প্রেসার আছে ভেতরের প্রেসার আছে, তাহলে আমি বলতে পারি যেটা এক্সেস প্রেসার হবে, ভেতরের প্রেসার তো বেশি, তাহলে আমি বলতে পারি এখানে যেটা অতিরিক্ত চাপ সেটা হয়ে যাচ্ছে আভ্যন্তরীণ যেটা চাপ মাইনাস বাহ্যিক চাপ। দেখো সহজে বলতে পারলাম, এক্সটার্নাল প্রেসারটাকে আমি বলতে পারি ভেতরের যেটা চাপ ছিল মাইনাস
বাইরের যেটা চাপ, ভেতরের চাপটা তো অবভিয়াসলি বেশি, তাহলে ভেতরের চাপ থেকে বাইরের চাপ যদি বিয়োগ করি তাহলেই আমি এক্সেস প্রেসার পাবো। এই জিনিসটাকে আমি বলতে চাইলাম। তাহলে এখান থেকে বলতে পারি দেখো যে যদি অভ্যন্তরীণ চাপটাকে আমি যদি লিখতে চাই, অভ্যন্তরীণ চাপ, তাহলে ওই ভেতরের চাপটাকে লিখতে পারি আর চাপ, এটা হয়ে যাচ্ছে অতিরিক্ত চাপ প্লাস বাহ্যিক চাপ। ঠিক আছে, এটাকে আমি জাস্ট ওইদিকে নিয়ে গেছি। আচ্ছা, তাহলে এটাকে আমি দেখো লিখতে পারি, যখন আমি এ বাবলের কথা বলবো আমি পি এ লিখছি ইকুয়াল টু বাহ্যিক চাপ, দেখো বাহ্যিক চাপ বলেই দিয়েছে পি প্লাস অতিরিক্ত চাপ সব বাবল বলেছে, তাহলে 40 বাই এ, এই যে সব বাবলের জন্য এটা আমরা বের করে ফেলেছি, তাহলে পি এ ইকুয়াল টু আমি লিখবো পি প্লাস 40 বাই এ। সিমিলারলি বি বাবলের জন্য লিখবো, এটা হয়ে যাবে পি প্লাস 40 বাই বি, আর এটা পি সি যখন লিখবো তখন এটা হয়ে যাবে পি প্লাস 40 বাই সি। বাস এই জিনিসটা যদি তুমি ধরে নিতে পারো তাহলে গোটা ব্যাপারটার মধ্যে আর কোনো সমস্যা রইল না। এবার তুমি বয়েলের সূত্রে বসাও মান, বয়েলের সূত্রে যখন তুমি মান বসাবে তাহলে গোটা ব্যাপারটা খুব সিম্পলি হয়ে যাবে। আচ্ছা, বয়েলের সূত্র কি বলছে? বয়েলের সূত্র বলছে PA ইনটু VA প্লাস PB ইনটু VB ইকুয়াল টু PC ইনটু VC। তাহলে এটা PA ইনটু VA, PA মানে হচ্ছে P প্লাস 40 বাই A ইনটু 4 বাই 3 পাই A কিউব PB, P প্লাস 40 বাই B ইনটু 4 বাই 3 পাই B কিউব ইকুয়াল টু P প্লাস 40 বাই C, আমি জাস্ট মান বসিয়ে গেলাম 4/3 পাই C কিউব। তাহলে প্রথমেই যেটা করতে পারো 4/3 পাইটাকে সব দিক থেকে তুমি বাদ দিতে পারো, প্রতিটা টার্মে 4/3 পাই আছে, বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে পড়ে থাকছে P A কিউব প্লাস B কিউব, P কমন নিলে আর C কিউবটা মাইনাস হয়ে চলে আসছে, তাহলে P ইনটু A কিউব প্লাস B কিউব মাইনাস C কিউব। আর 40 টার্মটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে 40 যদি কমন নিই দেখো পড়ে থাকছে C কিউব বাই C মাইনাস B কিউব বাই B মাইনাস A কিউব বাই A, তার মানে পড়ে থাকছে 40 C স্কয়ার মাইনাস A স্কয়ার মাইনাস B স্কয়ার। তাহলে তোমার পড়ে থাকছে T চাইছি, তাহলে T ইকুয়াল টু পড়ে থাকছে এখানে P বাই 4, উপরে পড়ে থাকছে A কিউব প্লাস B কিউব মাইনাস C কিউব, আর নিচে পড়ে থাকছে C স্কয়ার মাইনাস A স্কয়ার মাইনাস B স্কয়ার। এটা এগুলো প্রমাণ দিয়েছে না, প্রমাণে আরেকটু চেঞ্জ আছে, উপর নিচে দুটোতে একটু মাইনাস নিয়ে নাও, তাহলে মাইনাস নিয়ে নাও মানে যেগুলো প্লাস সেগুলো মাইনাস হয়ে যাবে, তাহলে C কিউব মাইনাস A কিউব মাইনাস B কিউব হয়ে গেল, নিচেরটাতেও মাইনাস নিয়ে নাও, তাহলে A স্কয়ার প্লাস B স্কয়ার মাইনাস C স্কয়ার হয়ে গেল। দেখো খুব সিম্পলি প্রমাণিত হয়ে গেল, খুব জটিল কিছু নয়, কিন্তু তোমার খাতায় করে করে দেখতে হবে।